নমস্কার বন্ধুরা, গিফট স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ সোশিয়াল সায়েন্স এই বই থেকে ভারতীয় সংবিধান টপিক থেকে আমি 50 কোয়েশ্চেন্স আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, এর পূর্বে আসেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন নতুন আপডেট পেতে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা আছে ভারতীয় সংবিধানের অন্তর্গত মৌলিক কর্তব্যগুলো কোন দেশ থেকে গৃহীত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যেটা গৃহীত হয়েছিল রাশিয়া থেকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থেকে কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলো গ্রহণ করা হয়েছিল। তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কত সালে ভারতীয় গণপরিষদ গঠিত হয়। ভারতীয় গণপরিষদ গঠন করা হয়েছিল 1946 সালে। 1946 সালে কিন্তু ভারতীয় সংবিধানের গণপরিষদ গঠন করা হয়েছিল। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রায়শই কিন্তু এক্সামে এই ধরনের কোয়েশ্চেনই হিট করে। ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে। তারপর 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কবে ভারতীয় সংবিধান আংশিকভাবে গৃহীত হয়। তো মনে রাখবেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে 1949 সালের 26শে নভেম্বর যে ভারতীয় সংবিধানটা গৃহীত হয়েছিল। হ্যাঁ, ওই দিনই কিন্তু ভারতীয় সংবিধানটা গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি অর্থাৎ সমগ্র অর্থে বা সামগ্রিকভাবে কিন্তু ভারতীয় সংবিধান তখন কিন্তু গ্রহণ করা হয়নি, আংশিকভাবে গ্রহণ করা হয়েছিল। তো মনে রাখবেন, কবে ভারতীয় সংবিধান আংশিকভাবে গৃহীত হয়েছিল যদি আসে, তাহলে সেটা হবে 1949 সালের 26শে নভেম্বর, সেটা কিন্তু গৃহীত হয়েছিল। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের সমগ্র সংবিধান কার্যকর হয় কত সালে। তো ভারতের যে সমগ্র সংবিধান সেটা কিন্তু কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। ওই দিনটাতে ভারতীয় সমগ্র সংবিধানটাকে কার্যকর করা হয়েছিল। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কত সালে ভারতের জাতীয় সঙ্গীত গৃহীত হয়েছিল। তো ভারতের জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল 1950 সালের 24শে জানুয়ারি, কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত যেটা সেটাকে কিন্তু গ্রহণ করা হয়েছিল। তারপর 7 নম্বর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোন দিনটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করা হয়। তো সংবিধান দিবস হিসাবে ঘোষণা করা হয়ে থাকে 26শে নভেম্বর দিনটাকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করা হয়ে থাকে। 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নাগরিকত্ব, নির্বাচন, অস্থায়ী সংসদ এবং অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান সম্পর্কিত বিধানগুলি কত সাল থেকে সংবিধানে কার্যকর করা হয়েছিল। তো এই যে বিষয়গুলো, নাগরিকত্ব, তারপর নির্বাচন, তারপর অস্থায়ী সংসদ, তারপর অস্থায়ী ও ক্রান্তিকালীন বিধান সম্পর্কিত বিধানগুলি, এগুলো কিন্তু সংবিধানে কার্যকর করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ওই সময় সংবিধানে এগুলো কার্যকর করা হয়েছিল। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় গণপরিষদের মৌলিক অধিকার সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটার সঠিক যে আনসারটা হবে সেটা হবে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় গণপরিষদের প্রাদেশিক কমিটির চেয়ারম্যান বা সভাপতি কে ছিলেন। তো এটারও এগেনস্টে কোয়েশ্চেন, সঠিক আনসার যেটা হবে সেটা হবে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন ভারতীয় গণপরিষদের প্রাদেশিক কমিটির চেয়ারম্যান। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টিয়ারিং কমিটির দিয়ে কিন্তু অনেকবার এক্সামে এটা এসেছিল। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, তো সেটার সঠিক আনসার হবে রাজেন্দ্র প্রসাদ। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় গণপরিষদের খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন। তো অবশ্যই আমরা জানি সেটা ভারতীয় গণপরিষদের খরসা কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। তারপর 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় গণপরিষদে রাজ্য কমিটির চেয়ারম্যান কে ছিলেন। তো ভারতীয় গণপরিষদের রাজ্য কমিটির চেয়ারম্যান কে ছিলেন, অবশ্যই সেটা মনে রাখবেন জওহরলাল নেহরু কিন্তু ছিলেন তিনি রাজ্য কমিটির দায়িত্বে। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে 2002 সালের 86তম সংশোধনী আইনে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি স্থির করা হয়। তো 2002 সালের 86তম সংশোধনী আইনে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি স্থির করা হয়েছিল, সেটা কিন্তু 11টি।
11টি মৌলিক কর্তব্যের সংখ্যা কিন্তু স্থির করা হয়েছিল। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে 2002 সালের 86তম সংশোধনী আইনে যে 11তম মৌলিক কর্তব্যে স্থির করা হয়েছিল তার নাম কি? অবশ্যই সেটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টেট এক্সামে বারবার আসে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, সেটার সঠিক আনসার যেটা হবে সেটা হবে মৌলিক শুল্ক। মৌলিক শুল্ক কিন্তু 2011 সালের 86তম সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যের তালিকাভুক্ত করা হয়। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান কোনটি? এটা আমার আর বলার অপেক্ষা রাখেন, আমরা সবাই জানি সেটা হলো ভারতীয় সংবিধান, পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান। তারপর আমরা নজর দেব 17 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে খসড়া কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? তো খসড়া কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল? সেটা হলো 7 জন। টোটাল 7 জন সদস্য নিয়ে কিন্তু খসড়া কমিটি গঠন করা হয়েছিল। তারপর নজর দেব 18 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা আছে ভারতীয় সংবিধানে নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য কী, বা কী কারণে বা কী উদ্দেশ্য বা লক্ষ্য সামনে রেখে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিটাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো সেটার পেছনে মূল একটাই লক্ষ্য ছিল, সেটা হলো বা একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার তাগিদেই বা উদ্দেশ্য নিয়েই কিন্তু ওই নির্দেশমূলক নীতিটাকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? তো নির্দেশমূলক যে নীতিটা, সেই নীতিটা কিন্তু আয়ারল্যান্ডের যে সংবিধানে ছিল সেখান থেকেই কিন্তু এই নির্দেশমূলক নীতিটা আমাদের দেশে গ্রহণ করা হয়েছিল। তারপর 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের সংবিধান প্রণেতারা কোন আন্দোলনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন। ভারতের সংবিধান প্রণেতারা কোন আন্দোলনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? তো সেটার যে সঠিক আনসারটা সেটা হবে কিন্তু হোম রুল আন্দোলন। হোম রুল আন্দোলনের দ্বারা কিন্তু ভারতীয় সংবিধান প্রণেতারা যারা ছিলেন তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তারপর 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় সংবিধানের কত নং অংশে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কত নং অংশে নির্দেশমূলক নীতিকে নিয়ে আলোচনা করা আছে? সেটা হলো পার্ট 4 কিন্তু এই নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে। তারপর আমরা নজর দেব 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে রাজ্যসভার সদস্যদের মনোনয়নের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে এটা গ্রহণ করা হয়েছিল? রাজ্যসভার সদস্যদের মনোনয়নের পদ্ধতি, তো সেটা কিন্তু গ্রহণ করা হয়েছিল আয়ারল্যান্ডের থেকে। আমি এই জায়গাতে আপনাদেরকে একটা বলে দিই, তো এখানে আমি কোয়েশ্চেন ওয়াইজ কিন্তু কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে, নাগরিকত্ব, রাষ্ট্রপতি, রাজ্যসভার সদস্য, এগুলো আমি কয়েকটা কিন্তু এখানে এই ভিডিওতে আপলোড করেছি কোয়েশ্চেন ওয়াইজ। আমি পরবর্তী ভিডিওতে কিন্তু যখন বানাবো তখন কিন্তু আমি সবগুলো একটা মানে সিস্টেমেটিক আমি দিয়ে দেব, তাহলে আপনাদের সুবিধা হবে পড়তে। ঠিক আছে, মানে কোন দেশ থেকে কোনটা নেওয়া হয়েছে সবগুলো কিন্তু একটা ভিডিওতে আমি বানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু একবার টেট এক্সামে এসেছিল, অর্থাৎ আমরা যখন দিয়েছিলাম 2022 সালে এটা কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল। তো অবশ্যই সেটা মনে রাখবেন, 2022 টেটে 2022 বলছি 2021 টেটে কিন্তু এটা কিন্তু এসেছিল। তো ভারতীয় সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? সেটা কিন্তু যুক্তরাজ্য থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধান প্রণয়ন করতে কত সময় লেগেছিল? তো ভারতীয় সংবিধান প্রণয়ন করতে কিন্তু মোট যে সময়টা লেগেছিল সেটা হলো 2 বছর 11 মাস 18 দিন মোট সময়টা লেগেছিল। তারপর 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের মূল নীতি কার হাতের লেখায় লিখিত হয়েছিল? অর্থাৎ ভারতীয় সংবিধানের যে মূল যে লিখনিটা এটা কে লিখেছিলেন? তো এটা সঠিক যে আনসারটা সেটা হবে কিন্তু প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। তিনিই প্রথম মানে ভারতীয় সংবিধানের মূল নীতিটা উনার হাতের দ্বারাই কিন্তু লিখিত হয়েছিল। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, ভারতের মূল সংবিধানটি এখানে একটু কারেকশন করে নিতে হবে, এটা হবে হত্যা নয়, এটা সুন্দর হাতের হবে। সুন্দর হাতের বা হস্তাক্ষর করে কোন শৈলীতে লিখিত হয়েছিল? ভারতের মূল সংবিধানটি সুন্দর হস্তাক্ষর করে কোন শৈলীতে লেখা হয়েছিল?
সেটা হবে সঠিক যে আনসারটা সেটা হলো ইটালিক শৈলীতে সেটা কিন্তু লিখিত হয়েছিল, ইটালিক শৈলীতে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ভারতের মূল সংবিধানের পৃষ্ঠাকে কুতাকার শিল্পীরা বিন্যস্ত করেছিলেন ও সাজিয়েছিলেন। অর্থাৎ ভারতের যে মূল সংবিধানটা লেখা হয়েছিল সেটাকে সুন্দর করে সাজিয়েছিলেন ও সুন্দর করে বিন্যস্ত করেছিলেন কারা? সেটা হলো শান্তি নিকেতনের শিল্পীরা, তারা কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে বিন্যস্ত করেছিলেন। তারপর আমরা নজর দেব 29 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের মূল সংবিধান কয়টি ভাষায় লেখা হয়। তো ভারতের মূল যে সংবিধানটা সেটা কিন্তু সাধারণত দুটি ভাষায় লেখা হয়েছিল, একটা হলো হিন্দি আর একটা হলো ইংরেজি। এই দুইটি ভাষাতেই কিন্তু ভারতের মূল সংবিধানটা লিখিত হয়েছিল। তারপর আমরা নজর দেব 30 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের মূল সংবিধান কোথায় রাখা আছে। অর্থাৎ ভারতের যে মূল যে সংবিধানটা সেটা কিন্তু কোথায় রাখা আছে। অনেক সময় কিন্তু এক্সামে এ ধরনের প্রশ্ন আসে, ইউনিক কোয়েশ্চেন, তো অবশ্যই সেটা মনে রাখবেন। ভারতের মূল সংবিধান যেটা রাখা আছে ভারতের সংসদের গ্রন্থাগারে, অর্থাৎ ভারতীয় সংসদের গ্রন্থাগারেই কিন্তু এটাকে সিকিউরলি রাখা হয়েছে। তারপর 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানের মোট ধারার সংখ্যা কয়টি। এটা কিন্তু প্রায় এক্সামে অনেকবার এসেছে, অবশ্যই সেটা মনে রাখবেন। 448, অর্থাৎ 448টি ভারতীয় সংবিধানের মোট ধারা রয়েছে। তারপর 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট তফসিলি জাতির সংখ্যা কয়টি। তো বর্তমানে ভারতীয় সংবিধানে যে মোট তফসিলি জাতির কথা আছে সেটা কিন্তু 12টি তফসিলি জাতির কথা বলা আছে। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি অংশ রয়েছে। আর অংশ রয়েছে কিন্তু 25টি অংশ ভারতীয় সংবিধানে মোট রয়েছে। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে কত সালে গণপরিষদের চূড়ান্ত বৈঠক বসে। গণপরিষদের চূড়ান্ত বৈঠক কবে বসে, সেটা কিন্তু 1946 সালের 9ই ডিসেম্বর কিন্তু গণপরিষদের চূড়ান্ত বৈঠকটা বসেছিল। তারপর 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বর্ণনা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 2 এর জন্য। তো মনে রাখবেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছিলেন কানাইয়ালাল মানিকলাল মুন্সি। কানাইয়ালাল মানিকলাল মুন্সি নামে একজন ব্যক্তি, তিনিই কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেটাকে কিন্তু রাজনৈতিক রাশিফল রূপে বর্ণনা করেছিলেন। তারপর আমরা নজর দেব 36 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কিসের উপর ভিত্তি করে রচিত হয়েছিল। অর্থাৎ কোন মূল স্তম্ভের উপর ভিত্তি করে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা লিখিত হয়েছিল। সেটা কিন্তু সাধারণত এটার পেছনে একটাই মোটিভ, সেটা হলো উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর ভিত্তি করেই কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সেটা কিন্তু রচনা করা হয়েছিল। তারপর 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কত নং ধারার অধীনে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা যেতে পারে। তো এটা কিন্তু ভারতীয় সংবিধানের 368 নং ধারার অধীনে কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেটাকে সংশোধন করা যেতে পারে। তবে এই জায়গাতে আমি একটা কথা বলে রাখি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মূল যে প্রস্তাবনা সেটাকে কিন্তু সংশোধন করা যাবে না, কিছুটা হলেও আপনি কি করতে পারবেন, সংশোধন করে নিতে পারবেন। অর্থাৎ মূল যে বিষয়টা রয়েছে সেটাকে কিন্তু আপনি এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে মূল যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু সংশোধন করা যাবে না, তবে কিছুটা হলেও সংশোধন করতে পারবেন কিন্তু মূল বিষয়গুলো ব্যতীত। তো সেটা কিন্তু করা যাবে 368 নং ধারার অধীনে থেকে। তারপর 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এখনও পর্যন্ত ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কতবার সংশোধন করা হয়েছে। তো মনে রাখবেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ যখন থেকে এই ভারতীয় সংবিধানটা বানানো হয়েছিল বা রচিত হয়েছিল তখন থেকে আজ অবধি মাত্র একবার ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটাকে সংশোধন করা হয়েছে, এখনো পর্যন্ত আর সংশোধন করা হয়নি। তারপর আমরা নজর দেব 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কততম সংবিধান সংশোধনী আইনের দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছে। তো অবশ্যই সেটা মনে রাখবেন 42তম সংবিধান সংশোধনী আইনের দ্বারা কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা হয়েছিল। তারপর 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমাজতান্ত্রিক
ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা শব্দটি কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? এই যে শব্দগুলো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা, এই যে তিনটি শব্দ, এটি ভারতীয় সংবিধানের কততম প্রস্তাবনায় কবে যুক্ত করা হয়েছিল, কত সালে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। 1976 সালে কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই তিনটি শব্দকে যুক্ত করা হয়। তারপর 41 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে ভারতের সংবিধানের সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এর মধ্যবর্তী স্থানে কোন দুটি শব্দ যুক্ত করা হয়েছিল? তো আমরা জানি যে ভারতীয় সংবিধানের সমাজতান্ত্রিক এবং যে ধর্মনিরপেক্ষ যে দুটি শব্দ রয়েছে, তার মধ্যবর্তী স্থানেও কিন্তু আরও দুটি শব্দ রয়েছে, এবং এই যে দুটি শব্দ, এই শব্দ দুটি কি সেটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। তো অবশ্যই সেটা মনে রাখবেন, সার্বভৌম এবং গণতান্ত্রিক, এই দুটি শব্দই কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটোর মাঝে যুক্ত করা হয়েছিল। তারপর 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গণপরিষদ গঠনের দাবি তুলে? তো ভারতীয় গণপরিষদ কবে, মানে জাতীয় কংগ্রেস কত সালে গণপরিষদ গঠনের দাবি তুলে? সেটা কিন্তু 1934 সালে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠন করার জন্য দাবি তুলেছিল। তারপর 43 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে কত সালে ভারতীয় গণপরিষদ স্থাপিত হয়? তো গণপরিষদ কবে স্থাপন করা হয়েছিল? সেটা স্থাপন করা হয়েছিল 1946 সালের 6ই ডিসেম্বর কিন্তু ভারতীয় গণপরিষদের স্থাপনা হয়েছিল। তারপর 44 নম্বর কোয়েশ্চেন্স, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, কত সালে গণপরিষদের প্রথম আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়? কত সালে গণপরিষদের প্রথম আনুষ্ঠানিক যে সভাটা, সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1949 সালের 9ই ডিসেম্বর, এটা প্রথম আনুষ্ঠানিক সভাটা অনুষ্ঠিত হয়। তারপর 45 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং প্রায়শই এই কোয়েশ্চেনগুলো এক্সামে আসে, অবশ্যই সেটা মনে রাখবেন। গণপরিষদের প্রথম যিনি অস্থায়ী সভাপতি ছিলেন, তিনি হলেন সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা কিন্তু প্রথম গণপরিষদের অস্থায়ী সভাপতি ছিলেন। তারপর আমরা নজর দেব 46 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে গণপরিষদের স্থায়ী সভাপতিকে নির্বাচিত হয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, গণপরিষদের স্থায়ী এবং অস্থায়ী সভাপতি, অবশ্যই সেটা মনে রাখবেন। অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, আর গণপরিষদের স্থায়ী সভাপতি যিনি নির্বাচিত হয়েছিলেন, তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি। তারপর 47 নম্বর কোয়েশ্চেন্স, যেখানে বলা হয়েছে কত সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন? তো গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন 11ই ডিসেম্বর 1946 সালে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে তিনি নির্বাচিত হয়েছিলেন। তারপর আমরা নজর দেব 48 নম্বর কোয়েশ্চেন্সের দিকে, যেখানে বলা হয়েছে গণপরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? অনেক সময় কিন্তু যখন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে বা অনেকটা টাফ করে, তখন এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে দেখতে পাওয়া যায়। গণপরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? এইচ.সি. মুখার্জি ছিলেন কিন্তু গণপরিষদের সহ সভাপতি। তারপর 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টার নাম কি? তো গণপরিষদের সাংবিধানিক যিনি উপদেষ্টা ছিলেন, তিনি হলেন বি.এন. রাও। বি.এন. রাও ছিলেন কিন্তু গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। তারপর 50 নম্বর কোয়েশ্চেন, কত সালে গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করে? অর্থাৎ কবে গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেছিল? সেটা কিন্তু গ্রহণ করেছিল 22শে জুলাই 1947 সালে। 22শে জুলাই 1947 সালে কিন্তু গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করে থাকে। তো এই ছিল ভারতের সংবিধান থেকে, এই টপিক থেকে 50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক দিয়ে এবং একটা কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য প্রোভাইড করতে পারি। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।